আলমগীরের একটা মোটরসাইকেল আছে 20টা রুপে, কিন্তু আমাকে ভাই বাম দিয়ে ভালো তো। আসো এই কি অবস্থা? আসসালামু আলাইকুম। কাকা এসব না আসসালামু আলাইকুম। ঠিক বাড়িতে চেয়ারগুলো দিয়ে فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। যার উদ্যোগে যার পরিশ্রমে এই উক্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, আমাদের যুবদলের ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সদস্য সাগর। আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচি বাস্তবায়নের জনসংখ্যা উঠান বৈঠক। আজকের প্রধান অতিথি সাভার আসনের মাটি মানুষের নেতা জননেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাই, আমার নেতা। উঠান বৈঠক মানে হলো এই ৩১ দফা আমাদের সবাইকে বোঝানোর একটা মূল ই। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আগামীতে কিভাবে দেশকে জেলে সাজাবে এবং এই দেশের নিয়ে তার কি পরিকল্পনা আছে, সে কিভাবে এটা বাস্তবায়ন করবে, এই লক্ষ্যে সে আমাদের এই ৩১ দফা বাস্তবায়নের যে দফাগুলো বা যে কাজগুলো সেগুলো আমাদের করার জন্য আহ্বান জানিয়েছে। আমরা জননেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাইয়ের নেতৃত্বে এই ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্য করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মানুষের নেতা, যিনি কঠোর পরিশ্রম, দিন নেই রাত নেই সব সময় দলের জন্য পরিশ্রম করে আসছেন, আমাদের নেতা, আপনাদের সকলে সুপরিচিত নেতা, ঢাকা জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আইয়ুব খান ভাই। আইয়ুব খান ভাই দীর্ঘদিন হজ করতে গিয়েছিলেন। ওনার নেতৃত্বে আমরা সাভার পৌরসভা সহ আশুলিয়া থানা প্রত্যেকটি ওয়ার্ডে ইউনিয়নে লিফলেট বিতরণ করেছি। তার নির্দেশ ছিল আমাদের নেতা জনাব আইয়ুব খানের। আজকে তিনি অর্থাৎ আমাদের যে লিফলেট বিতরণ করেছি, আজকে এতটুকু আমরা সার্থকতা পেয়েছি। আর আমাদের মাঝে তিনি নিজেই এসেছেন, এই জন্য সাভার পৌরসভা আব্বাসুদ্দিন বাবু ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি প্রোগ্রাম নিয়ে এসেছি, আপনাদের কাছে অনেক বলার কিছু কথা ছিল, কিন্তু আমাদের জানেন প্রাকৃতিক অবস্থা খারাপ, বৃষ্টি বাদলের জন্য আমরা সময় মতো ঠিক মতো আসতে পারিনি সবাই। তারপরে আপনারা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আমরা যে পার্টি করি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল, যেটা ধানের শীষের প্রতীক, সেই প্রতীকে সমর্থিত আমরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই এলাকার বড় ভাই সালাম ভাই, হাজি সালাম ভাই, আমাদের অনেক পুরনো আমাদের সম্পর্ক, আপনারা হয়তো অনেকে জানেন। এবং আমাদের মাঝে আমাদের নেতা আইয়ুব খান, ঢাকা জেলার যুবদলের সেক্রেটারি এবং আমার সাভারের আমার যুবদলের আমাদের কান্ডারি, ভবিষ্যতে যাকে নিয়ে আমরা গর্ব করার মতো আমাদের মনোভাব যে আছে, যে মানুষটিকে হাতে আমরা এই সাভারটাকে যদি উঠে দিতে পারি, আমি মনে করি এই সাভারটা সুন্দরভাবে চলবে। আমি আপনারা জানেন আমার আগের বন্ধু বলেছি আমরা কি কি কাজ করেছি, সময় খুবই কম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আইয়ুব খানের জন্য দোয়া করবেন, এটি বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা জেলা যুবদলের
যুব দলের যুব ভাই, আসসালামু আলাইকুম। 31 দফার কর্মসূচি হলো তারেক রহমানের নির্দেশনায় আমাদের যুব দলের নেতা, ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ক্ষেত্রে আমরা এই বিগত 40 দিন আমরা এই বিতরণ করছি। আজকে আপনাদের সামনে আমাদের নেতা আগামী দিনে কিভাবে আমাদের এই রাজনীতি চলবে সেই আজকের এই উঠান বৈঠকের প্রধান অতিথি, যার দিক নির্দেশনায় দীর্ঘ তারেক রহমান যেদিন থেকে এই 31 দফা ঘোষণা করেছেন, আন্দোলন সংগ্রাম থেকে আমরা রাজপথে একত্রিত হয়ে এই 31 দফা বাস্তবায়নে বদ্ধপরিকর ছিলাম এবং এটা প্রচারণায় আমরা ছিলাম। সেই আমাদের সকলের কাণ্ডারি ঢাকা জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান ভাই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আইয়ুব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুতির 31 দফা, তার আলোকে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মুরব্বী সালাম আঙ্কেল, উপস্থিত এই অত্র এলাকার মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইয়েরা, আমার যুব দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে আগে এই বিদ্যুৎ ব্যবস্থা এত ছিল না, তেলের পাম্প ছিল সেটাও সীমিত। সে চিন্তা করলো আমি যদি আজকে খাল খনন করি, সেই খাল খননের মাধ্যমে আমার দেশের কৃষক, আমাদের মূল যে শক্তি কৃষকের মাধ্যমে কৃষি নির্ভর দেশ এটি, সেই কৃষি নির্ভরকে কিভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা সেবা দিতে পারি, তারই অংশ হিসেবে কিন্তু এই খাল কাটা কর্মসূচি ছিল। ঠিক তারই ধারাবাহিকতা বিভিন্ন সময় বিভিন্ন আমাদের এই জালিম সরকারের সময় আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন লোক, আওয়ামী লীগের লোক কিন্তু বলেছেন যে আপনারা আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় যাওয়ার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে, তারেক রহমান বিদেশের মাটিতে বসে ক্ষমতায় কিভাবে যাওয়া যায় তার জন্য তাদের আন্দোলন সংগ্রাম। কিন্তু আপনাদেরকে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাওয়ার লোভে রাজনীতি করে না। এই দেশের আপামর জনগণের, মা বোনদের অধিকার প্রতিষ্ঠা এবং কিভাবে এই দেশ সুন্দর এবং আপনি আমি কিভাবে স্বাধীন মতামত প্রকাশ করে স্বাধীনভাবে চলতে পারবো, সে জায়গায় আমাদের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, এই যে মৌলিক যে চাহিদাগুলি আছে, বাসস্থান, এগুলির কিভাবে সুন্দর ব্যবস্থা করা যায় তার চিন্তা ভাবনা করে কিন্তু এই দল সবসময় পরিচালিত হয় এবং জনগণের মাঝে এই দল 4 বার ক্ষমতা এসেছে। কারণ এই দল আপনাদের প্রত্যক্ষ ভোটে কিন্তু বারবার ক্ষমতা এসেছে। তাই আগামী দিনেও এই দলের কি পরিকল্পনা, আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কি পরিকল্পনা আপনাদেরকে নিয়ে, সেই পরিকল্পনা তার যে 31 দফা, দেশ উন্নত হচ্ছে, বিভিন্ন আগে ছিল 19, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সময় নেতৃত্বে ছিলেন তার সময় ছিল সে 27 দফা কর্মসূচি একটি দফা দিয়েছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তা আমরা এই 27 দফার আলোকে আমরা এই দেশের জনগণের, এই দেশের সেবা এবং সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় তার আগে কি আমরা কাজ করব। ঠিক তারই ধারাবাহিকতা, তারই সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আপনাদেরই সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, তার সেই বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে 31 দফা। আজকে আপনারা শুনছেন নির্বাচন না দিয়ে এই সরকার এতদিন যে সংস্কার করেছেন, সেই সংস্কারই কিন্তু এই 31 দফা সংস্কার। এই 31 দফা সংস্কারের যদি তারা পুঙ্খানুপুঙ্খানু পর্যালোচনা করতো তাহলে কিন্তু আজকে এই এদের এত সময় ব্যয় করতে হতো না। তারা কিন্তু অল্প সময়ে এই সংস্কার করে তারা একটি
নির্বাচনের দিকে ধাবিত হতে পারতো। কিন্তু আজকে বিভিন্ন চাপে বা যে কোনো কারণেই আমাদের সরকার প্রধান এবং আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আগামী বছর ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের দিন ঠিক করা হয়েছে। তা আপনারা আমাদের যে নেতা তারেক রহমান এই ঢাকা 19-এ কাউকে না কাউকে তো নির্বাচনের জন্য মনোনীত করবেন। সেই ব্যক্তিকে কেন আপনি ভোট দেবেন? সেই ব্যক্তি যে ধানের শীষ নেবে সেই ধানের শীষকে কেন ভোট দেবেন? তার বক্তব্য একটি, আপনারা ধানের শীষে ভোট দেবেন, ওই ব্যক্তিকে নয়। আপনি ধানের শীষে ভোট দেবেন, বিএনপিকে ক্ষমতায় আনবেন। বিএনপি আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছে এই 31 দফার মাধ্যমে, সেই 31 দফা সে আপনাদের মাধ্যমে তার মাধ্যমে সে এটা বাস্তবায়ন করবে, যেটা সুফল আপনারা ভোগ করবেন, এই দেশ ভোগ করবে। আজকে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, সেই অর্থনীতিকে কিভাবে সমৃদ্ধ করা যায়, কৃষি ক্ষেত্রের যে কৃষকের উৎপাদিত ফসল, আমরা আগে এখানে পুরো সাভারিতে আমরা কৃষি নির্ভর ছিলাম, সবাই কৃষক পরিবার। আমরা যে ব্যয় বহন করে আমরা কৃষকরা ফলন ফলাই, তার কিন্তু ন্যায্য মূল্য পায়নি। সেই ন্যায্য মূল্য কিভাবে পাওয়া যায়? সরকারি ভাবে তার একটা ব্যবস্থা করা, তার একটা দাম নির্ধারণ করা এবং কৃষি উপকরণ যেন কৃষক কম পয়সায় পায় তার ব্যবস্থা করা। স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন আনা, প্রত্যেকের পরিবারকে তার কার্ড দেওয়া, সেটা মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড। সেই মহিলা তার সেই কার্ড দিয়ে তার পরিবারের সবাই সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, শিক্ষার যে মান উন্নয়নের জন্য কি কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপনারা জানেন যে আজকে অনেক বইয়ের অনেক পাতায় আপনারা যারা যে শিক্ষা নিয়েছেন সেই শিক্ষার বই এখন বর্তমান শিক্ষার যে বই, সেই বই কিন্তু এক না। আপনারা যে লেখাপড়া করেছি তার কিন্তু অনেক আমল পরিবর্তন তারা এনেছে এবং আজকের এই শিক্ষার ব্যবস্থাকে অন্য প্রতিবেশী চক্রান্তের মাধ্যমে সেই শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে ফেলা হয়েছে। সেই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আবার সুন্দরভাবে আবার আপনাদের মতো করে এই জাতির মেরুদণ্ডকে শক্ত করার জন্য আগামী দিনের যে আধুনিক বিপ্লব, নতুন প্রযুক্তির যে বিপ্লব, সেই বিপ্লবের সাথে আপনার ছেলে মেয়েরা কিভাবে প্রতিযোগিতা করবে তার আলোকে তার একটি কর্ম পরিকল্পনা আছে। যোগাযোগ ব্যবস্থার হচ্ছে সমস্যা, আমাদের যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, সেই দুরবস্থা কিভাবে লাঘব করা যায়, আমাদের খাল নদী নালা কিভাবে সংস্কার করে সেই পানির প্রবাহকে আমরা ধারাবাহিকভাবে করতে পারি, রক্ষণাবেক্ষণ করতে পারি, তার বিরুদ্ধে তার পক্ষেও তার একটা এখানে একটা দিক নির্দেশনা আছে। আমরা আইন আদালতে দেখা গেছে আমরা সুষ্ঠু বিচার পাই না। সেই বিচার ব্যবস্থাকে এই সরকার যেন বিরোধী দলকে স্তব্ধ করার জন্য তাদেরকে অত্যাচার নির্যাতনের ঢাল হিসাবে এই আদালতকে ব্যবহার করেছে। আমরা যারা এইখানে আপনারা সাধারণ জনগণ আছেন আর আমরা যারা বিএনপি পরিবার আছি, তারা যারা আমরা আদালতের বারান্দায় এই 17 বছর দৌড়ঝাঁপ পেরেছি, আমরা দেখেছি আদালতের কি অবস্থা। তাদের সিগন্যাল ছাড়া কোনো জামিন হতো না।